নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা বিকাল 4টা মানে উত্তপ্ত বড় বিতর্ক। আজকে আমি মৃন্ময় আজকে বড় বিতর্ক নিয়ে উপস্থিত হয়েছি বাঁকুড়ার মাচানতলা থেকে। আজকে আমাদের বড় বিতর্কের বিষয় যে কেন্দ্রীয় বাজেট, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে 2025-এ, সেই বাজেট নিয়ে বিজেপি, তৃণমূল এবং সিপিএম তিনটে দলই আমার সাথে উপস্থিত আছেন। আমি তাদের মতামত জানার চেষ্টা করবো। আমার সাথে উপস্থিত হয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব শ্যামল সাবদা এবং বিজেপির যিনি বিধায়ক আছেন বাঁকুড়ার, এবং সিপিএম থেকে আছেন প্রভাত কুসুম রায় জেলা নেতৃত্ব। অর্থাৎ আমি প্রথমে বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করবো যে আজকের যে এই কেন্দ্রীয় বাজেট সাধারণ মধ্যবিত্তের জন্য কতটা জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। আমি সরাসরি ওনার কাছ থেকে প্রথমে জানার চেষ্টা করবো। আজকে যে বিষয়, সে বিষয় হচ্ছে একটা জনমোহিনী বাজেট। যে রাষ্ট্র নেতা আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, তার কাছের যিনি অর্থমন্ত্রী অর্থাৎ ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি, তিনি যে অষ্টম বাজেট আজকে পেশ করেছেন সারা ভারতবর্ষের 140 কোটি লিখিত অলিখিত 170 কোটি মানুষের যে মুক্তি বোঝা, সে বোঝার থেকে অনেকটা লাঘব করার জন্য বিভিন্ন খাতে তিনি জনমোহিনী বাজেট তৈরি করেছেন। আর এই জনমোহিনী বাজেট প্রত্যেকটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, কি ধনী কি দরিদ্র কি মধ্যবিত্ত, প্রত্যেকটি শ্রেণীর ক্ষেত্রে আজকে জনমোহিনী বাজেট তিনি আজকে দেখিয়ে দিয়েছেন। তার নিকটতম মন্ত্রী মহোদয় আমাদের সম্মানীয় নির্মলা সীতারামন। আমি তৃণমূলের কাছ থেকে জানার চেষ্টা করবো, বিজেপি যে দাবি করছে তাদের যে আজকে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মধ্যবিত্তের জন্য খুবই উপকারে লাগবে, কি বলবেন? এর আগেও যে প্রত্যাশিত বাজেট ছিল, সেই প্রত্যাশিত বাজেটই ওনারা করেছেন। যে ভারতবর্ষের মানুষের উদ্যোগপতিদের জন্য বাজেট করেছেন, সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যে মানুষরা কিভাবে থাকবে তাদের জন্য কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি। ইনি কৃষকদের কথা বলছেন, যে কৃষকদের যে প্রধানমন্ত্রী যোজনার যে স্কিম, সেখানে মাত্র 1,70,00,000 মানুষের সুবিধার কথা বলেছেন। যেখানে ভারতবর্ষে আজকে 170 কোটি মানুষ, বিজেপি বিধায়ক বলেছেন সেখানে 1,70,000,000 মানুষ সুবিধা পাবে। 170 কোটি মানুষের মধ্যে বুঝতে পারছেন, সেই জায়গায় 1 কোটি মানুষ সুবিধা পাবে কৃষক, আর বাকিরা কেউ কৃষি কাজ করবে না। তাদের কথা বলছেন যে তিনি সাধারণ মানুষের কথা নিয়ে আওড়াচ্ছেন। সুতরাং এই বাজেট আমাদের কাছে প্রত্যাশিত ছিল যে ভারতবর্ষের মানুষের কথা উনি ভাবেন না। ভারতবর্ষের মানুষকে কি করে মেরে ফেলে দেওয়া যায়, কি করে তাদেরকে বহিষ্কার করা যায়, সে কথাই কিন্তু এই বাজেটে বলা আছে। এই বাজেট দিশাহীন বাজেট। এই বাজেটের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের যোগ্য জবাব 2029 সালে কিন্তু দিয়ে দেবে। কৃষকদের জন্য 3 লক্ষ টাকা থেকে ঋণ বাড়িয়ে করা হয়েছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ নিতে পারবে। এটা মিথ্যে প্রতিশ্রুতি। এর আগেও তিনি একাধিক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ওনার একটা ট্র্যাজিক। উনি একটা হিরোর মতো কাজ করেন, যে মানুষকে কিভাবে মিথ্যার জালে ফাঁসিয়ে কিভাবে মানুষকে ধরাশায়ী করা যায়, সেই বক্তব্যই তিনি দিয়েছেন। কৃষকরা আদৌ ঋণ পাবেন না, এটা আমি 100% বলে দিতে পারি। আমি আসবো সিপিএম এর কাছে, কি বলবেন আজকের এই বাজেট নিয়ে? এই বাজেট সম্পর্কে আমি একটাই কথা বলবো, এটা হতাশাজনক বাজেট। এটা একটা তৈরি করা মোড়কে একটা জিনিসকে তৈরি করে ছাড়া, এটা এইভাবেই বাজেট এরা পেশ করে আর কি। এই কৃষকের কথা বলছে, ক্রেডিট কার্ডের কথা বলছে, কৃষি ঋণের কথা বলছে। আর আমার কিছুদিন আগে এই শীতের মরশুমে চাষিরা তাদের ফুলকপি বাঁধাকপি থেকে যে চাষ করেছে সেগুলো মাঠেই ফেলে রেখে বিক্রি করতে পারেনি। একটা সাজুজ্য থাকবে তো, মুখে বলবো এক কথা আর কার্যত দেখা যাবে এক কথা। কতজন কৃষক ক্রেডিট কার্ড ব্যবহার করে? সেই ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য কি পরিকাঠামো আছে? তাদের কাছে কি বলতে চাইছে সরকার, কি দেবে, তারা সব জানে না, বোঝে না, কিছুই বোঝে না। আমি একটু কংগ্রেসের কাছ থেকে জানার চেষ্টা করবো, কি বলবেন? আমি বলছি কি, বাজেট মানে প্রতি বছর এটা প্রহসন। আজকে আয়কর কাঠামোর যে নতুন ব্যবস্থা, সেদিকে আমাদের একবার নজর রাখতেই হচ্ছে। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, এবং রিপাবলিক বাংলার যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আয়কর কাঠামোর নতুন ব্যবস্থা, সেই ব্যবস্থার যে কাঠামো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং তৃতীয় মোদী সরকারের যখন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, সেই বাজেটে মধ্যবিত্তদের চাহিদার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের কথা ভেবেই এই বাজেট, অন্তত এমনটাই কিন্তু বলা হচ্ছে। দাম
কমেছে মোবাইল ফোন থেকে শুরু করে টিভির, এবং এর পাশাপাশি মোবাইলের ইন্টারনেটের যে ডেটা রয়েছে সেই ডেটাও কিন্তু অত্যন্ত কম খরচে, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভীষণই সস্তা এবারে কিন্তু পেয়ে যাবেন। বলা যেতেই পারে এই যে মোবাইলের দাম কম, টিভির দাম কম, এর পাশাপাশি মোবাইলের ইন্টারনেট ডেটা, সেই ডেটা সস্তায় মিলছে। তার ফলে কিন্তু একটা বিষয় সামনে আসছে যে সাধারণ মানুষ অর্থাৎ মধ্যবিত্ত যারা রয়েছেন, মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখেই কিন্তু তৃতীয় মোদী সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, যে বাজেটে বারবার করে জোর দেওয়া হয়েছে মধ্যবিত্তদের উপরে, এবং এর পাশাপাশি বিরাট স্বস্তি থাকছে মধ্যবিত্ত যারা চাকুরিজীবীরা রয়েছেন তাদের জন্য। কেন স্বস্তি রয়েছে? কেননা স্বস্তি থাকার মূল কারণ হচ্ছে আয়করে বড়সড় ছাড় ঘোষণা মোদী সরকারের। বিলকে পাস করতে দেয়নি, আজকে আয়ুষ্মান ভারত আজকে পাস করতে দেয়নি। নরেন্দ্র মোদী খারাপ করেছে, নরেন্দ্র মোদী এটাই খারাপ করেছে। 140 কোটি মানুষের নিরাপত্তা দিচ্ছে, নরেন্দ্র মোদী খারাপ করেছে। নরেন্দ্র মোদী বাংলাদেশ হতে দেয়নি, নরেন্দ্র মোদী খারাপ করেছে। নরেন্দ্র মোদী পাকিস্তান হতে দেয়নি, নরেন্দ্র মোদী খারাপ করেছে। নরেন্দ্র মোদী বাংলাদেশ হতে দেয়নি, নরেন্দ্র মোদী খারাপ করেছে। আরে ললিপপ বাজেট, এই ললিপপ কতদিন খাইয়ে রাখবে? কোনদিন মানুষকে, ভারতবর্ষের মানুষের কথা ভাবে না। এরা ললিপপ দিয়ে মানুষের কাছে ভোট নেওয়ার চেষ্টা করেছে। সুতরাং সব সময় তারা পাকিস্তানের কথা বলে, সুতরাং কোন রকম বলার নাই। আজকে দাম যে 5 বছর এমপি ছিল আমাদের বাঁকুড়া জেলায়, বাঁকুড়া জেলার কথা যদি আমরা বলি, যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের বিভিন্ন জায়গায় চেক ড্যাম তৈরি করে দেবে, বিভিন্ন কোনো কিছু করতে পারেনি, বাঁকুড়ার মানুষ তাকে উচ্ছেদ করে দিয়েছে। দেখুন আজকে দুয়ারে সরকার এখানে এসে উপস্থিত হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষকে পরিষেবা প্রদান করছেন। সুতরাং স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা, এই বাজেট দিশাহীন বাজেটকে নিয়ে আমরা কোনোভাবে করতে চাই না। বলুন, প্রথম কথা হচ্ছে যে ওই 12 লাখ টাকা পর্যন্ত যাদের আয় তাদের ট্যাক্স লাগবে না ইত্যাদি। একটা কথা ভেবে দেখেছেন আমাদের দেশের সরকার যে 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করার ক্ষমতা কতজন আছে? 20,000, 15,000, 25,000 টাকার বিনিময়ে আইটি সেক্টরে কাজ করছে। তাদের কথা কে ভাববে? বেকারদের কথা কে ভাববে? এখানে কিছু আছে নতুন চাকরির দিশা আছে, নতুন কিছু আছে যে যুবক যুবতী যারা শিক্ষিত হচ্ছে তাদের কোনো দিশা আছে, তারা কোথায় যাবে? কোথাও কিছু নেই। মোবাইলের দাম কমাচ্ছে, এলইডি টিভির দাম কমাচ্ছে, এগুলো একটা পুরোপুরি ভাবে মানুষকে বিভ্রান্ত করার একটা পরিকল্পনা। আসবো দিশেহারা বাজেট যেটা দাবি করছে তৃণমূলের পক্ষ থেকে, ললিপপ দেখানো হচ্ছে আপনাদের পক্ষ থেকে, কি বলবেন? আজকে সারা ভারতবর্ষের কৃষক কত আছে আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন না, জানেন? আজকে কৃষকদের সংখ্যা কত জানেন? আজকে কৃষকরা আছে বলেই আজকে আমরা 3 বেলা আমরা ওদেরকে ভর্তি করতে পারছি। আজকে সেই কৃষকদের চিন্তা ভাবনা করে ধান যোজনা, আজকে ধান্য যোজনা যে করেছে, আজকে আমাদের দেশের অর্থমন্ত্রী সম্মানীয় নির্মলা সীতারামনজি, তাদের সম্বন্ধে কোনো সম্মুখ জানা আছে? এটা আরজি করার বিষয় নয়, এটা বক্তব্যের গণহত্যা নয়, এটা সন্দেশখালীর গণহত্যা নয়। এখানে গায়ের জোর হয় না, জনগণ জবাব দেবে আগামী 26 সালে। নরেন্দ্র মোদী আছে বলে আজকে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ এও আছে। আজকে যারা চিৎকার করছে তারাও আজকে সুরক্ষিত আছে। আজকে দেশ যদি সুরক্ষিত না থাকে তাহলে আজকে সামাল ভবন সুরক্ষিত নয়। আজকে দেশ যদি সুরক্ষিত না থাকে আজকে আমার সিপিএম এর বন্ধু সুরক্ষিত নয়। আজকে দেশ যদি সুরক্ষিত না থাকে আমি আসবো যে বছরে 10 কোটি দাবি করছে দাবি কিন্তু হবে না। নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে অন্ধকারে রেখে আজকে তিনি জিডিপিকে বাড়িয়ে চলেছেন, বলছেন ভারতবর্ষের মানুষ নাকি ভালো আছে, কিন্তু আজকে আমরা ক্ষুধা সূচকে দেখতে পাচ্ছি ভারতবর্ষের স্থান আজকে 125তম জায়গায়। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে না, ভারতবর্ষের টাকার মূল্য আজকে কমে যাচ্ছে। ডলার পিছু টাকার দাম আপনারা দেখেছেন যে 86 টাকা হয়ে গেছে। 2014 সালে যেটা ছিল 55 টাকা, আজকে 2024 সালের শেষে দেখতে পাচ্ছি 86 টাকা। সুতরাং ভারতবর্ষ যে পিছিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর হাত ধরে, যেটা আমরা চোর গলায় বলতে পারি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে হুড় করে বাড়তে শুরু করছে। যে 2014 সালে সর্ষের তেলের দাম ছিল 50 টাকা থেকে 52 টাকা, আজকে কিন্তু আমাদের সর্ষের তেল কিনতে হচ্ছে 150 টাকা থেকে 60 টাকা কিলো করে। বাংলাকে পুরো সব
সময় কিন্তু তারা একেবারে ডিপ্রাইভ করে রেখেছে। বাংলার মানুষের কথা ভাবে না। আজকে বিহারের সামনে ভোট, বিহারকে ললিপপ দিয়েছেন, বিহারের ক্ষমতায় আসার জন্য বিহারকে একবারে সোনা দিয়ে মুড়ে দেওয়ার চেষ্টা করছেন। ওনারা ভাবছেন বিহারে ভোটে জিতে বাংলাকে দখল করার একটা চক্রান্ত করার সংকীর্ণ রাজনীতি আজকে কিন্তু বাংলার বুকে করার চেষ্টা করছেন। আমি বলছি যেখানে আমরা চপ বিক্রি করে বড়লোক হতে পারবো সেখানে এই বাজেট তো গরিব মানুষদের কষ্ট পাওয়ার কথা নয়, কারণ মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে চপ শিল্পে মানুষ বড়লোক হতে পারবে। আচ্ছা আচ্ছা, চাকরির থেকে চপ শিল্প অনেক বেশি বেটার। তাহলে তাই যদি হয় তাহলে আমরা চপ বিক্রি করে তো কোটি কোটি টাকা রোজগার করতে পারবো। তাহলে এই বাজেট তো গরিব মানুষদের ক্ষতিকারক না। ওনারা কত রকমের কথা বলেন, ওনাদের মাননীয় পিসি এক রকমের কথা বলছেন, ছেলেরা এক রকমের কথা বলছেন, এরকম তো হতে পারে না। আর তাছাড়া এই যে মেয়েদের যে 1000 টাকা দিয়ে যে মেয়েদের সম্মানটাকে 1000 টাকার বিনিময়ে মেয়েদেরকে যে কিনে নেওয়া হচ্ছে, মেয়েদের ভোট কিনে নেওয়া হচ্ছে, মেয়েদের সম্মান কিনে নেওয়া হচ্ছে, পিঠা করতে পাঠানো হচ্ছে রাতে পিঠে, 1000 টাকার জন্য মেয়েদেরকে চুপ করে রাখা হচ্ছে। এগুলো কি চলতে পারে? দিনের পর দিন যদি এইভাবে চলতে পারে তাহলে আর এই দেশ থাকবে না, ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থাকবে না ঠিকঠাক ভাবে। যাওয়ার চেষ্টা করবো যে এই যে দুপক্ষ যে বলছে, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি, কি বলবেন এই প্রসঙ্গে? কোন প্রসঙ্গে? পুরো প্রসঙ্গটা না জট পাকিয়ে গেছে। ওনারা একরকম বলছেন, এনারা এখন তার বিরোধিতা করছেন। কর্মসংস্থান কোথায়? রেলে কত 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 বেকার, রেলে কত শূন্য পদ কোথায়? ছেলে মেয়ে কোথায় যাবে? কাজ করবে কোথায়? এসব চালবাজির বাজেট দিয়ে কিছু হবে না। কর্মসংস্থান চাই 140 কোটি বলতে, কর্মসংস্থান কোথায়? কোথায় নেই, কর্মসংস্থান নেই। তারা যাবে কোথায়? পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে গোটা দেশে, বাইরে চলে যাচ্ছে আমাদের ব্রেন, আমাদের মেধা বিদেশে যাচ্ছে, তাদেরকে কিনে নিচ্ছে সস্তায় বিদেশিরা, আর সেই মেধা আমাদের দেশকে কিছু দিতে পারছে না। আমলবাবু বললেন যেটা গরিবের বাজেট নয়, এটা দেখুন প্রত্যেকটি টিভি চ্যানেলে, ইভেন ATV 9, নিউজ 18 প্রত্যেকে দেখাচ্ছে আছে টিভি বাজেট। এবং এই বাজেটে যে ছাড় দিয়েছে 12 কোটি টাকা, এবং কৃষক, গরিব, যুবক এবং যারা ক্ষেতমজুরি প্রত্যেকের জন্য এই বাজেট দেখাচ্ছে। সেই জন্য এই বাজেট হয়েছে জনদলীয় এবং জনতার বাজেট। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বাজেটটা দিয়েছে না, এই বাজেটটার জন্য কোনো বিরোধিতা নেই। আপনি যে কোনো টিভি চ্যানেল আজকে খুলে দেখুন, ওনারা শিক্ষিত মানুষ, আমি জানি যে আমার ওইদিকে যে ওনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, তারা জানে দেখেছে তিনি কি করবে, বিরোধিতা করতে হবে। ওনারা এইভাবে পশ্চিমবাংলাতে মোদীর জনপ্রকল্পগুলো আসতে দিচ্ছে না। আপনারা জানেন যে সবুজ সাথী সাইকেল ছিল, সেটা ওই যে স্বাস্থ্য স্কুল ছিল, কেন? কারণ ধরা পড়েছে, এটা ধরা পড়ে চুরি করেছে, কাটমানি খেয়েছে, এবং কাটমানির জন্য আজকে স্কুলের চেয়ারম্যানও চেঞ্জ হচ্ছে 3 মাসের মধ্যে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষের জন্য কিছু করে থাকেন, সারা দেশের মধ্যে একজনই মুখ্যমন্ত্রী, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 61টা প্রকল্প, আজকের বাজেট সম্পূর্ণ দিশাহীন বাজেট। এই বাজেটে কোনো বেকার সমস্যা সমাধান হয়নি, গরিব মানুষের কোনো কাজের সমস্যা সমাধান হয়নি, মানুষের দ্রব্যমূল্য কমার জন্য, দাম কমার জন্য কোনো কিছু সমাধান হয়নি। এটা দিশাহীন বাজেট, শুধু বিহারকে ললিপপ দেওয়া হয়েছে বিহারের ক্ষমতায় আসার জন্য। দেখুন, আমি যে অপোজিশন থেকে এত চিৎকার করে বলছে, আজকে ভারতবর্ষ যদি সুরক্ষিত না থাকতো তাহলে এরা কেউ সুরক্ষিত থাকতে না। এরা জানে না, এরা না বুঝে এরা চিৎকার করছে। ভারতবর্ষের জিডিপি থেকে শুরু করে আজকে যেভাবে এগিয়ে গেছে, আজকে সারা বিশ্বকে পথ দেখাচ্ছে। আজকে আমেরিকার প্রেসিডেন্ট তিনি আজকে মোদীকে নিজে বার্তা দিচ্ছেন যে আপনার যে কোলাবোরেশন, আপনার যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে আমাদেরকে শিখতে হবে, তার জন্য আজকে নিচ্ছে। আজকে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে, কৃষকদের কথা থেকে শুরু করে, সমস্ত গরিব মানুষের কথা শুরু করে, আজকে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে শুরু করে বিভিন্ন খাতে যেভাবে বাজেটকে বরাদ্দ করেছেন, আর বাজেটকে যেভাবে নিয়ে এসেছেন, তৃণমূলের আচ্ছা আচ্ছা নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আজকে মুখ খুলতে পারেনি। যতগুলো ন্যাশনাল ব্যাংক আছে এই ভারতবর্ষের বুকে, আপনি লক্ষ্য করবেন তো কটা ছেলে মানে এখন ঢুকে যায়, একজন ব্যক্তি কাজ করে, বাকিগুলো কেউ নেই। পাবলিক এসে বলছে আবার KYC, দুদিন ছাড়া 1 বছর অন্তত KYC। আজকে আমাদের বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী মশাই লড়াই করছেন রেলের জন্য। তিনি যে লড়াইটা দিয়েছেন, যে 12টা সাংসদ আমাদের বঙ্গে, তারা কিন্তু আজকে মুখে সেলুটার নিয়ে বসে রয়েছে। তারা কোনো রকম কোনো আন্দোলন নেই বাংলার মানুষের জন্য কাজ করার জন্য। রেল আন্ডারপাস থেকে শুরু করে, আজকে এক্সেলেটর থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্য অরূপ চক্রবর্তী মহাশয় লড়াই করছেন। বাংলায় কোথায় কিভাবে রেলকে এগিয়ে নিয়ে যাবে। বিজেপি আজকে রেলকে বেসরকারীকরণ করে দিচ্ছেন। তাই
সংক্রান্ত বিষয়ে বাঁকুড়া জেলা অরূপ চক্রবর্তী উন্নয়ন যা বলছে, হঠাৎ করে কয়েকদিন আগে এমপি হয়েছেন কোনো উন্নতি করেন। এটা হচ্ছে ধারাবাহিকভাবে বাসুদেবাচার্যের যে লড়াই, সে লড়াইয়ের সংগ্রামের ফল আজকে বাঁকুড়া জেলার মানুষ পাচ্ছে রেলের বিভাগে। এদের কোনো উন্নয়ন নেই। এরা দুটো পার্টি একই, এখানে চেঁচামেচি করছে, এর ভেতরে যে অসম্ভব বন্ধুত্ব কার্যকর ঘটনায় প্রমাণ হয়ে গেছে। সাধারণ মানুষদের জন্য বিশেষ করে ক্যান্সার চিকিৎসার জন্য প্রত্যেকটি জেলাতে বলা হয়েছে যে ক্যান্সার সেন্টার করা হবে এবং ঔষধের দাম পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ কতটা সুবিধা পাবে? আজকে দেখুন, যে গরিব মানুষের আজকে ক্যান্সার হয়, আজকে আমাদের অর্থমন্ত্রী সেই কথাই চিন্তা ভাবনা করেছে। আজকে যে মানুষটি চাকরি করে তার কথা চিন্তা ভাবনা করেছে। আজকে যে মানুষটি কৃষক, সে আমাদের 70% ভারতবর্ষ এখন কৃষিজীবী, সেই 70% কৃষকদের কথা চিন্তা ভাবনা করে এখানে তাদের পর্যন্ত টাকা অনুমোদন করেছে। আজকে ভারতবর্ষে এমন কোন সম্প্রদায় নেই, ভারতবর্ষে এমন কোন যে বর্ণ নেই যাদের কথা চিন্তা ভাবনা করে না। আজকে যারা জানে না, আজকে যিনি এসছেন আমার অপরপক্ষ শ্যামল বাবু, তিনিও দিয়ে পাবেন কেন্দ্রীয় মানে একদম সহকারে। আজকে উনিও চাকরিতে করছেন। আজকে বলেন, আমি বিধানসভার বিধায়ক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার যে বাজেট হবে 4% তিনি হয়তো বাড়াবেন দিয়ে, আর আজকে আমাদের কেন্দ্রীয় সরকার 41% যে দিয়ে দিচ্ছে। আজকে দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারবেন? ওই শ্যামল বাবু কেন্দ্রীয় সমাহারে সরকারি চাকরিজীবী মানুষ যে এই দিশাহীন বাজেট হয়েছে সেটাতে কি পরিমাণে ট্যাক্স দেবে, সেই খতিয়ানটা যে পেঁয়াজ না খাওয়া অর্থমন্ত্রী বসে আছে লোকসভাতে, তাকে এবার জানা, আর এখানে তাদের প্রতিনিধিদের কাছ থেকে জানা, যিনি বলেন যে পেঁয়াজের দাম বাড়লে আমি পেঁয়াজ জানি না, পেঁয়াজ খাই না। আর সেই যে সরকারি মানুষ যে জিএসটি 2019 সালে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় ছিল, এখন 2012 মতো ললিপপ দেখিয়ে দিয়ে 2021-26 যে 12 লাখ টাকা ছাড় দিচ্ছি, কিছু হবে? এনডিএ সরকার, বিজেপি সরকার বাজেট নয়, এমপিদেরকে কেনার জন্য টাকা জোগাড় করছেন মোদী, কিছু নয়। ভান্ডাবাজি মানুষ ধরে ফেলেছে যে এই বাজেট ধাপ্পাবাজির বাজেট, শুধু এমপি কেনার টাকা জোগাড় করছেন। নির্মলা সীতারামনকে দায়িত্ব দিয়েছেন যে যাতে টাকা জোগাড় করুন, আরো এমপি কিনবো। 200 পার তো 400 পার তো হয়নি, 200 ঢেকেছে, এইবারে শূন্য হয়ে যাবে বিজেপি। বাজেট করে কি এমপি কেনা যায়? টাকা জোগাড় করা যায়? বাজেট এমপিকে কেনা যায় নাকি ওনারা বিক্রি হবেন? এমপিদেরকে কেনা যায়? এমপিরা কি পয়সা মানে এমপি কি কেনার জিনিস? সেটাও নিজে এমপিদের জন্য কিন্তু বাজেট করতে হয়, বাজেটের টাকা জোগাড় করতে হয় আমি জানি না। নির্মলা সীতারামন আজকে যে বাজেট করেছে 12 লক্ষ টাকা ছাড় দিয়েছে কামাই বস্তু, এটা হচ্ছে সবচেয়ে আমি সর্বস্তরের আপনাদের এমপিকে বিক্রি হওয়ার জন্য রেডি হবে, তাহলে আমরা কিনে নেবো। এই বাজেটটা শিল্পমুখী বাজেট নয়, শিল্পপতিদেরকে রক্ষা করার বাজেট। আদানি আম্বানিদের এটা বাজেট হচ্ছে। আজকে জানেন যে প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেনকে আটকে শুধুমাত্র মালগাড়ি পার করা হয়, ওগুলো আদানিদের আম্বানিদের মালগাড়িতে রয়। আপনারা খোঁজ নিন কি মানুষ আজকে কি দুর্ব্যবহার, কি অবস্থার মধ্যে আছে। রেলে চাপলে সে কখন যাবে, ফুল এক্সপ্রেস কখন ছাড়বে, কখন পৌঁছাবে, আমরা শুধুমাত্র নির্ভর করে আদানি আম্বানির কতগুলো মালগাড়ি আছে। আজকে মহাকুম্ভের নাম করে হাজার হাজার মানুষকে মেরে ফেলে দেওয়া, হাজার হাজার মানুষের মেরে ফেলে দেওয়া হলো। মানুষ ভারতবর্ষ কি খাবে, কোথায় থাকবে, মাথার উপরে ছাদ তৈরি হবে, তার চিন্তা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেই। ধর্ম বিক্রি করে মানুষকে বাঁচিয়ে রাখা যায় না, সুতরাং তারা চাইছে মানুষকে মাতিয়ে রাখো, ভোট লুট করো। মানুষ কি খাবে, কোথায় থাকবে, কি করবে, চাকরি কোথায় পাবে, তার কোনো দিশা নেই বাজেটে। এই বাজেট মানুষকে মেরে ফেলার বাজেট। তাই আগামী দিনে এই বাজেটকে আমরা বিরোধিতা করব। এই বাজেট বিরোধিতা করে আমরা বিভিন্ন জায়গায় সোচ্চার করে এই বিজেপি কি যতদিন না ভারতবর্ষ থেকে উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত ভারতবর্ষের কোনো উন্নতি হবে না, ভারতবর্ষের মানুষ কিন্তু ভালো অবস্থায় থাকবে না। আমি বলবো এরা কিছু বোঝে না, এরা তাই আমি ভগবানকে বলবো, ভগবান আপনি এদেরকে ক্ষমা করুন।
এরা অবুঝ বালক, এরা জানে না যে আজকে ভারতবর্ষের যেভাবে নরেন্দ্র দামোদর দাস মোদী, সারা বিশ্বের সভাপতিরা, সারা বিশ্বের প্রেসিডেন্টরা যেভাবে তাকে মোদিজি মোদিজি বলে তাকে আলিঙ্গন করে ধরছে, আজকে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী এসেছেন, তাহলে তাদেরকে কেন সেই সমস্ত বহির্বিশ্বের দেশগুলো তাদেরকে আলিঙ্গন করেনি? আমি তাই অবুঝ আমার ভাতৃ সমাজদেরকে বলবো যে তোমরা জানো, ইতিহাস পড়ো, বাজেট সম্বন্ধে বুঝো, অর্থনীতি সম্বন্ধে তোমাদের জ্ঞান নিয়ে আসো, তবে চিৎকার করো। এদেরকে কেবলমাত্র এরা কিছু কিছু ওই সবুজ চেয়ারটা আগে ধরে কিছু কিছু রোজগার করে আসতে গঙ্গাসাগরের মেলা, 40 কোটি জনসমাগমের মেলা, 1.5 মাসের মেলা, এই একদিনের গঙ্গাসাগরের মেলা নয়। প্রথমত মনে রাখতে হবে ব্যবস্থা, পাবলিক ব্যবস্থা, একটা মৃত্যু হলেও কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। আজকের বাজেটের শেষ বার্তা হচ্ছে কফিনে পেরেক পুঁতে দেওয়া হলো ভারতবর্ষের দিকে, কফিনে পেরেক দেওয়া হলো, আর বাঁচবে না, গরিব মানুষ চায় না, আদানি আম্বানিকে বাঁচিয়ে রাখার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। আজকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।